এই তীর্থ এমন এক তীর্থ যেখানে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবনের সাথে সাক্ষাৎ ঘটে তার পরম সত্যের, অর্থাৎ মৃত্যুর। মৃত্যু যেন এসে জীবনের কানে কানে বলে, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আর ঠিক তখনই জীবন তার প্রত্যুত্তরে বলে, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। জীবন যেখানে শুকায় যায় করুণা ধারায় এসো, এমন এক জায়গায় আমি বসে আছি আজ মানে 16ই জুলাই 2024। আর আমি বসে আছি বারাণসীর মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশে, সিন্ধিয়া ঘাটে। জীবন আর মৃত্যুর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই জায়গায় বসে বারাণসীর যে গভীরতা, বারাণসীর যে ব্যাপ্তি, তা বোধহয় কিছুটা হলেও উপলব্ধি করা সম্ভব। আজকে আমাদের ভিডিওতে আমি দেখাবো বারাণসীর সবথেকে ঐতিহ্যবাহী এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘাট, মণিকর্ণিকা ঘাট। তার পাশে কাল ভৈরব মন্দির এবং তার সাথে থাকবে অবশ্যই সারনাথ ট্যুর। তবে আজ মনটা খুব খারাপ, কারণ কিছুক্ষণ পরেই আমাদের এই শহর, এই মায়ানগরী ছেড়ে চলে যেতে হবে। আজ আমাদের ফেরার দিন। ফিরতে একেবারেই ইচ্ছা করছে না। আসলে বারাণসী হলো ঠিক উপন্যাসের মতো, যাকে ছোট গল্পের মধ্যে দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। তবুও যাবার আগে যতটুকু পারবো বারাণসীকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের একটা অন্যরকম অনুভূতি হবে। যেটাই হোক, এই বারাণসীর মানস ভ্রমণ কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। মীরঘাট লাগোয়া আমাদের সানরাইজ লজ থেকে সকাল সকাল বেরিয়ে গঙ্গার পাড় ধরে হেঁটে আমরা এগোতে লাগলাম। উদ্দেশ্য মণিকর্ণিকা ঘাট এবং কাল ভৈরব মন্দির। আমাদের লজ থেকে 200 মিটার পায়ে হেঁটে এগিয়ে আসলেই ললিতা ঘাটের পরেই পড়বে এই নবনির্মিত মন্দির করিডোর। আর ঠিক এই করিডোরের পাশেই রয়েছে বারাণসীতে অবস্থিত শ্মশান ঘাট, মণিকর্ণিকা ঘাট, যে ঘাটকে আমরা প্রথম দিন দেখেছিলাম গঙ্গা নদীর ওপর থেকে। তারপর দেখেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে এসে। আজ সশরীরে সেই ঘাটে এসে দাঁড়ালাম। প্রথম দিন থেকেই এই ঘাটটি আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে, তাই একবার এই ঘাটে এসে এইখানের অনুভূতিকে নিজের অন্তর আত্মায় অনুভব করতে চেয়েছিলাম। আর আপনাদের সাথে তা ভাগ করে নেবার জন্যই এই ঘাটে আজ আমাদের আগমন। আজও প্রাচীন এই শহরে বৃদ্ধ বৃদ্ধাদের মুখে একটা কথা প্রায়শই শোনা যায়, বার্ধক্যের বারাণসী। তার নেপথ্যে রয়েছে হিন্দু শাস্ত্র ও পুরাণের একটি ধারণা যে কাশীতে মৃত্যু হলে তার নাকি আর পুনর্জন্ম হয় না। সেই কারণে কাশীতে মৃত্যুবরণ করতে আসা মানুষজন থাকতে চান মণিকর্ণিকা ঘাটের আশেপাশে। প্রচলিত বিশ্বাস, মণিকর্ণিকা ঘাটে যাকে দাহ করা হয় তার কানে তারক মন্ত্র দেন স্বয়ং তারকেশ্বর মহাদেব। ধর্মবিশ্বাসীদের অনেকের মতে বারাণসীতে মৃত্যু এক উৎসব। কখনো 90 বছরের মৃত বৃদ্ধকে ঢাক ঢোল বাজিয়ে মণিকর্ণিকার শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়, আবার কখনো দেখা যায় কেউ মৃত্যুর পূর্বে প্রতিদিন ঈশ্বরের নাম গানে অংশ নিচ্ছেন। যেন এখানে জীবন নয়, সবাই চান মহাদেবকে সাক্ষী রেখে চিরমুক্তি পেতে, যা মোক্ষের সমান। মৃত্যুই এখানে জীবনের কথা বলে। হাজার হাজার বছর ধরে বারাণসীর এই মণিকর্ণিকা ঘাটে চিতার আগুন নেভেনি। এখন আমরা দাঁড়িয়ে আছি মণিকর্ণিকা ঘাটের একদম সামনে একটি বিশেষ মন্দিরে। এটির নাম হলো রত্নেশ্বর মহাদেব মন্দির। কেন এই মন্দিরটি বিশেষ মন্দির সেটা একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই মন্দিরের যে ধরন, যে স্ট্রাকচার, সেটা কিন্তু একটু
হেলানো, মানে এই মন্দিরটা পুরোপুরি সোজা নয়, একটু হেলে গেছে। এবং এই হেলে যাওয়ার কারণ মনে করা হয় যে এখানকার এই জায়গার জলের অতিরিক্ত স্রোত এবং তার ধাক্কার ফলে এই মন্দির ভিত থেকে নড়ে একটু বেঁকে গেছে। এবং এই মণিকর্ণিকা ঘাটে জলের স্রোত এতটাই প্রবল থাকে যে এখানকার অধিকাংশ যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো একটু হেলানো ধরনেরই হয়। দাঁড়িয়ে আছি বারাণসীর পঞ্চতীর্থের এক তীর্থ মণিকর্ণিকা ঘাটে। এই মণিকর্ণিকা ঘাট আমরা জানি যে ঘাটে কখনো চিতা নেভে না। তো এই রকম একটা ঘাটের বিশেষত্ব হলো এই যে ঘাটে আমি দাঁড়িয়ে আছি ঠিক তার পাশে রয়েছে চক্র পুষ্করিণী কুণ্ড। মনে করা হয় শিব যখন দেবী সতীকে নিয়ে প্রলয় নৃত্য করেছিলেন তার কান থেকে একটি দুল খুলে পড়ে যায় এই কুণ্ডের জলে, যেটাকে বলা হয় কর্ণমণি। মনে রাখবেন এটা কিন্তু মা সতীর কানের দুল নয়, এটা মহাদেবের কানের দুল। এবং সেই কারণে এই তীর্থটা, এই জায়গাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য। এবং ওই কর্ণমণি থেকেই এই ঘাটের নাম হয়েছে মণিকর্ণিকা ঘাট, যেখানে মৃত্যুকেও সেলিব্রেট করা হয় প্রত্যেক মুহূর্তে। পুরাণ অনুসারে সত্যযুগে এই ঘাটেই মৃতদেহ সৎকার করেছিলেন রাজা হরিশ্চন্দ্র। এই ঘাটেই আদি শঙ্করাচার্যকে চণ্ডাল রূপে ছদ্মবেশী শিব দেখা দেন ও অদ্বৈত তত্ত্ব বোঝান। শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুসারে শ্রীরামকৃষ্ণ তীর্থ ভ্রমণকালে এই ঘাট দর্শনও করেছিলেন। সিন্ধিয়া ঘাট থেকে কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে হেঁটে চলা এই বিপুল জনরাশিকে দেখলে মনে হয় এ যেন আদি অনন্ত কাল ধরেই চলে আসছে। 1830 খ্রিস্টাব্দে সিন্ধিয়া জাতির নামানুসারে এই ঘাটের নাম রাখা হয় সিন্ধিয়া ঘাট। পৌরাণিক মতে এই ঘাটেই জন্ম হয়েছিল আগুনের দেবতা অগ্নির। বহু হিন্দু ভক্ত পুত্র সন্তান লাভের আশায় এই সিন্ধিয়া ঘাটে বীরেশ্বর মহাদেবের পুজো করে থাকেন। মন ভরে বেশ কিছুক্ষণ ঘাট দর্শন করে এবার আপনাদেরকে নিয়ে যাব বেনারসের অন্যতম বিখ্যাত একটি মন্দির কালভৈরব মন্দিরে। মনে করা হয় যে কালভৈরব মন্দির দর্শন না করলে আপনার বেনারস ভ্রমণ সম্পূর্ণ হলো না। মহাদেব হাজম মুঝে ধোখা না মুঝে গম। সিন্ধিয়া ঘাট আর গঙ্গা ঘাটের মাঝখান থেকে যে সিঁড়ি উঠে এসছে সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে বেনারসের বিখ্যাত গলি, সেই সমস্ত গলির মধ্যে দিয়ে এখন চলেছি কালভৈরব মন্দিরের দিকে। এবং বেনারসের গলির মধ্যে এই যে দেওয়াল চিত্রগুলো, এগুলো এখানকার কিন্তু একদম একটা বৈশিষ্ট্য, একটা ক্যারেক্টারিস্টিক্স। অসাধারণ সব দেওয়াল চিত্র চারিদিকেই রয়েছে। আর এই যে গলিটা দিয়ে যাচ্ছে এটাকে মন্দির গলি বলা চলে, এত মন্দির। এই যে গলির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি না, দুপাশের দেওয়ালের শুধু ছবিগুলো দেখুন। এই সরু গলিপথের দুধারে এত অজস্র মন্দির ছিল, আমরা আক্ষরিক অর্থেই বুঝতে পারছিলাম যে কেন বেনারসকে মন্দির নগরী বলা হয়। এই শহরের প্রতিটি অলিতে গলিতে, বায়ুতে নিঃশ্বাসে যেন মিশে রয়েছেন বাবা মহাদেব। প্রতি নিঃশ্বাসে আপনি তাকে অনুভব করতে পারবেন এই বেনারসে এলে।
আপনি যদি সত্যিই আপনার অন্তরাত্মাকে পরিশ্রুত করতে চান, তাহলে অবশ্যই এই মায়ানগরীতে একবার আপনাকে আসতেই হবে। বেশ খানিকটা রাস্তা আসার পর আমরা চলে এসেছি কালভৈরব মন্দিরের কাছে, এবং এখান থেকেই কিন্তু লাইন পড়েছে, বেশ বড় একটা লাইন পড়েছে। তবে আমাদের এই যে রাস্তাটা দিয়ে এলাম না, এই গলিপথ থেকে, বেনারসের আসল ফ্লেভার যদি পেতে চান এই রাস্তাটা দিয়ে একবার আসবেন, দারুণ লাগবে। আর ভেতরটা কিন্তু একদম ঠান্ডা, একটু সাথে সাথে হাওয়া দিচ্ছে, যেহেতু এখন গরম রয়েছে, আমাদের খুব একটা কষ্ট হয়নি। দেখুন এই এত বড় লাইন পড়েছে। কালভৈরব মন্দির কিন্তু এখানকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মন্দির, এবং মনে করা হয় যে বেনারসে যতগুলো মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম এবং প্রাচীনতম একটি মন্দির হচ্ছে এই কালভৈরব মন্দির। এখন বাজে ঠিক সকাল 9:45, আর আমি দাঁড়িয়ে আছি বারাণসীর কালভৈরব মন্দিরের সামনে। এখনই এই সকালবেলায় প্রায় 1-1.5 কিলোমিটার লাইন পড়ে গেছে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। যেটা বলছিলাম যে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঐতিহাসিকভাবে এবং ধর্মীয়ভাবে, যে কারণে কিন্তু সমস্ত মানুষ যারা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন তারা এখানেও পুজো দিতে আসেন। এবং এই যে কালভৈরব মন্দির, মনে করা হয় যে শিব বা ভৈরবের রুদ্র মূর্তি রয়েছে এই মন্দিরের মধ্যে। কাল কথার অর্থ যেমন একদিকে মৃত্যু, তেমনই একদিকে সময়। তো এখানে আসলে, এখানে পুজো দিলে এটা বিশ্বাস করা হয় যে আপনার মন থেকে মৃত্যু ভয় এবং সময়কে নিয়ে ভয় দূরীভূত হবে। যে ভয়ে আমরা সবসময় গুটিয়ে থাকি, যে ভয় হয়তো আমাদের জীবনের অনেক আশাকে, অনেক সম্ভাবনাকে নষ্ট করে দেয়, সেই দুটো সম্ভাবনাকে জয় করবার জন্য এই মন্দিরে মানুষ পুজো দেন এই বিশ্বাস থেকে। এবং এই কালভৈরবের মূর্তি যেটা রয়েছে ভেতরে তো ভিডিও করা সম্ভব নয়। শিবের মূর্তি একটি কুকুরের উপরে, বাহন হিসাবে কুকুরের উপরে উনি বসে রয়েছেন, এবং শুধুমাত্র ওনার মুখমণ্ডলীটাই দেখা যায়, বাকি শরীরটা দেখা যায় না। এরকম একটি মূর্তি রয়েছে মন্দিরের ভিতরে। এই যে লাইন আমার বাঁ হাত থেকে পুরো আমার পিছন থেকে ঘুরে ডান দিক থেকে চলে যাচ্ছে, এখান থেকে আর সামান্য একটু কয়েক পা এগোলেই মন্দির এবং মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা নিষিদ্ধ, তাই বাইরে থেকে মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা এখানে আসবেন চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব আসার, তাহলে কিন্তু এই লাইনটা আর আপনাদেরকে সহ্য করতে হবে না। কালভৈরব মন্দির থেকে এবার আমরা ফিরতি পথ ধরলাম, আর ফেরার পথেই চলে এলাম বারাণসীর বিখ্যাত লস্যি খেতে এই দোকানে। ओके सर। লস্যি খাওয়া শেষ করে আবার আমরা ঘাটে ফিরে এলাম। সিন্ধিয়া ঘাট থেকে শেষবারের মতো আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং গঙ্গা নদীকে মনে মনে প্রণাম জানিয়ে আমরা হোটেলের পথ ধরলাম। কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোরের সামনে থেকে ললিতা ঘাটের কাছে আসা মাত্রই কি অদ্ভুতভাবে দেখা হয়ে গেল কালভৈরবের বাহনের সাথে। এক নীরব আলাপচারিতায় তৈরি হয়ে গেল এক অকৃত্রিম বন্ধুত্ব। ঘড়িতে ঠিক 1:15, আর আমরা সানরাইজ লজ থেকে চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি সাঁচি সারনাথের দিকে। আমাদের এই সানরাইজ লজের যে রুমে আমরা ছিলাম এত ভালো লেগেছে, এত সুন্দর এখানে থাকার অভিজ্ঞতা যে কি বলবো। এই যে সামনেই ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা এইটাতেই আমরা ছিলাম, এবং এই ঘর থেকে ভিউ আপনারা দেখেছেন আমাদের প্রথম ভিডিওতে। আর এই ঘাটের এত সুন্দর একটা ভাইব, খুব মন খারাপ করছে, ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না, কিন্তু যেতে তো হবেই, কারণ কাজের তাগিদ আছে, আরও নানান রকম কমিটমেন্ট করা আছে। অনেক কিছুই হলো না আমাদের এবারের বারাণসী ট্যুরে, অনেক কিছু বাকি থেকে গেল। তবে কিছু জিনিস বাকি থাকা ভালো, তবেই সেই তাগিদে আবার পরের বার ফিরে আসা যায়। যাই হোক, এখান থেকে আমরা প্রথমে গধুলিয়াতে যাব। গধুলিয়া পর্যন্ত আমাদের লাগেজ নিয়ে আমাদের সানরাইজ লজেরই দাদা চলে গেছেন।
ওখানে আমাদের অটোর দাদা আছেন, ওখান থেকে অটো করে এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে সারনাথ, গদুলিয়া থেকে সারনাথে যাব, গিয়ে তারপর আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। চলুন আগে প্রথমে গদুলিয়া যাওয়া যাক। এই সামনে দেখতে পাচ্ছেন গদুলিয়া চক, যেই অবধি আমাদেরকে উপেন্দ্র ভাই লাগেজ নিয়ে এগিয়ে দিয়ে গেলেন। একদম আমাদের অটো দাদার অটোতে লাগেজ তুলে তারপরে আমাদেরকে বিদায় দিচ্ছেন। খুব ভালো অভিজ্ঞতা, আবার নিশ্চয়ই আসবো এখানে। এবার আমরা সোজা চলে যাবো দাদার অটোতে করে সারনাথে। আমরা চলে এসেছি 13 কিলোমিটার উত্তর পূর্বে বারাণসী শহরের অবস্থিত বিশেষ একটা ধর্মস্থান সারনাথে। সারনাথের জনপ্রিয় বৌদ্ধ তীর্থস্থানগুলির মধ্যে এই থাই মন্দিরটি সাম্প্রতিক সংযোজনগুলির মধ্যে অন্যতম। এই মন্দির প্রতিষ্ঠা হয় 1993 সালে। চলে এসেছি বেনারসের উত্তর পূর্বে অবস্থিত অপূর্ব সুন্দর বৌদ্ধ তীর্থক্ষেত্র সারনাথে। আর সামনেই দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের বিশাল এক মূর্তি। এই সারনাথ আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার কামিং, এবং এইখানে এই সারনাথেই গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের কথা সবার প্রথম চিন্তা করেন। এই সারনাথ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র। বেনারস ভ্রমণ আপনার অসম্পূর্ণ থেকে যাবে যদি আপনি বেনারসে এসে এই সারনাথ থেকে একবার ঘুরে না যান। সারনাথে প্রবেশ করবার কিছুটা পথ হেঁটে এসে বাঁদিকে একদম সামনেই দেখতে পারবেন এরকম একটা অশোক স্তম্ভ রয়েছে। দেখুন এইখানে পুরো পদ্ম পাতায় ঘেরা এই পার্ক বা ওয়াটার পাথ, আর তার দুপাশে করে দেওয়া রয়েছে মানুষের যাওয়ার জন্য পথ। সেই পথ দিয়ে আপনি এগিয়ে যাবেন। গৌতম বুদ্ধ পুণ্য লাভের জন্য যে 4টি জায়গায় একদম আবশ্যিকভাবে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে একটি হলো এই সারনাথ, আর বাকি 3টি হলো কুশীনগর, লুম্বিনী এবং বুদ্ধগয়া। এই সারনাথ শব্দটি এসছে সারঙ্গনাথ থেকে। সারঙ্গনাথ কথার অর্থ হলো হরিণের প্রভু। এই সারঙ্গনাথ কিন্তু শিবেরও একটা উপাধি। আর আমার পিছনে এই যে বিশাল একটা বৌদ্ধ মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এটার উচ্চতা হলো প্রায় 80 ফুট। এই বৌদ্ধ মূর্তিটা একদম প্রধান দরজা দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন। এখন এই বৌদ্ধ মূর্তি থেকে আমরা বাঁদিক থেকে বেরিয়ে যাব অন্য এই আরও যে চত্বরটা আছে এবং এর মধ্যে আরও কিছু মন্দির আছে সেইগুলো দেখার জন্য। থাই স্থাপত্য শৈলীতে নির্মিত এই থাই মন্দিরটি পরিচালিত হয় থাই বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা। এই মন্দির চত্বরে প্রবেশের সময় হলো সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত, এবং এখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। বারাণসী থেকে সবচেয়ে কম খরচে সারনাথ ভ্রমণে আসার উপায় কিন্তু হলো রেলপথ। সারনাথ রেলওয়ে স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই অবস্থিত সারনাথ পর্যটন স্থলগুলি। যেহেতু সম্পূর্ণ সারনাথ পরিদর্শন করতে প্রায় 4-5 ঘন্টা লেগেই যাবে, তাই আপনারা চেষ্টা করুন বারাণসী স্টেশন থেকে সকালের দিকের কোনো প্যাসেঞ্জার ট্রেন অথবা মেমো স্পেশাল ধরে নিতে। সেক্ষেত্রে মাত্র 30 টাকা মাথাপিছু খরচ করে 30 মিনিটের মধ্যেই পৌঁছে যান সারনাথে। দেখুন কি সুন্দর পার্ক। এই থাই মন্দির চত্বরে গৌতম বুদ্ধের বিভিন্ন ধরনের মূর্তি নানান জায়গায় প্রতিস্থাপিত করা হয়েছে, যা এই মন্দির চত্বরকে করে তুলেছে অভূতপূর্ব সুন্দর এবং প্রশান্তিময়। এই মন্দিরে আসলে, এই মন্দির চত্বরে কিছুটা সময় কাটালে আপনার মন যে এক অনাবিল পবিত্রতায় ভরে উঠবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আচ্ছা, এইখান থেকে বেরোলেই দেখবেন সামনে প্রচুর ছোটোখাটো দোকান রয়েছে এরকম কেনাকাটি করার জন্য। আর এখন আমরা এই গেট থেকে বেরিয়ে যাচ্ছি ধামেক স্তূপের দিকে। ওইটা কিন্তু মেন রোড থেকে আর একটু এগিয়ে যেতে হবে। হ্যাঁ, গিয়ে তারপরে আমরা ওই ধামেক স্তূপের জায়গাটাতে ঢুকবো। রাস্তার দুধারে এখন নানান রকম খাবারের দোকান, জিনিসপত্র কেনাকাটার দোকান। এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করে নিতে পারেন। উল্টো দিকে রেস্টুরেন্টও রয়েছে, চাইলে লাঞ্চ টাঞ্চও করে নিতে পারেন এই জায়গা থেকে।
খানিকটা এগিয়ে এসে এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পারবেন, ডিভাইডার দেওয়া রয়েছে, ওইদিকে আর গাড়ি প্রবেশ করতে পারবে না। আর এই যে একটা বোর্ড দেওয়া রয়েছে দেখুন, এএসআই মিউজিয়ামের তীরটা দেওয়া রয়েছে। এই যে আমরা ঢুকলাম, আর এখান থেকে ঢুকেই ডান দিক দিয়ে হচ্ছে মিউজিয়াম। এই মিউজিয়ামের মধ্যে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। মিউজিয়াম চত্বরে আপনি ক্যামেরা ব্যবহার করতে পারবেন, কিন্তু মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়। ঢুকে গেছি মিউজিয়াম চত্বরের মধ্যে। মিউজিয়ামের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নেই, সেজন্য আমরা আর ঢুকছি না, কারণ অলরেডি 3:20 বাজে, আমাদের 6টায় ট্রেন বেনারস থেকে। তো সুতরাং একটু হাতে সময় রেখেই আমরা বেরিয়ে যাব, 4টে নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। তার মধ্যে যতটুকু নিজেদের দেখা সম্ভব আর আপনাদেরকে দেখানো সম্ভব সেটাই চেষ্টা করছি। মিউজিয়ামের ভেতরে আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই আপনারা এসে দেখে ঘুরে যাবেন। এই যে এইটা পুরোটা হচ্ছে মিউজিয়াম, আর্কিওলজিক্যাল মিউজিয়াম সারনাথ, এইটা পুরোটা। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, এই মিউজিয়াম কিন্তু শুক্রবার করে বন্ধ থাকে। এখানে ঢোকার জন্য যেটা বললাম, 5 টাকা করে অনলাইন টিকিট কেটে আপনারা ঢুকতে পারবেন। আর মিউজিয়ামে ঢোকার জায়গাতেই মানে টিকিট কাউন্টারেই রয়েছে ফ্রি অফ কস্টের লকার। সেই লকারে আপনারা আপনাদের মূল্যবান জিনিসপত্র, মোবাইল ফোন, ক্যামেরা সব কিছু রেখে দিয়ে নিশ্চিন্তে ঘুরে আসতে পারবেন মিউজিয়াম থেকে। আমরা মিউজিয়ামে আর ভেতরে ঢুকলাম না, মিউজিয়াম গেট থেকে বাইরে বেরিয়ে এসে ডান দিকে বেঁকে আমরা এখন যাচ্ছি ধামেক স্তূপের দিকে। ওইখানে রয়েছে বেশ কয়েকটা দর্শনীয় স্থান, সেইগুলো দেখবো এবার। ডান দিকে কিছুটা এগিয়ে আসার পরেই আমরা 40 টাকা দিয়ে মাথাপিছু টিকিট কেটে ঢুকে পড়লাম ধামেক স্তূপ চত্বরে। সারনাথে দর্শনীয় বিশেষ স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো এই ধামেক স্তূপ। এই পর্যটন আকর্ষণের মূল কাঠামোটি নির্মাণ করা হয়েছিল 249 খ্রিস্টপূর্বাব্দে এবং এটি উদ্বোধন করেছিলেন মৌর্য সম্রাট অশোক। তবে বর্তমানে আমরা যেটিকে দেখতে পাই তা নির্মাণ করা হয়েছিল 500 খ্রিস্টাব্দে। ভগবান বুদ্ধের মৃত্যুর পর তার দেহাবশেষ 10টি জায়গায় সমাহিত করা হয় এবং এই 10টি স্থানে বুদ্ধদেবের ধ্বংসাবশেষ নিয়ে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল। সাঁচির সাথে এই সারনাথকেও প্রাথমিক ঢিপির একটি সম্প্রসারণ বলেই মনে করা হয়। পরবর্তীকালে 249 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য রাজা অশোক বুদ্ধ এবং তার প্রেরিতদের অন্যান্য ধ্বংসাবশেষের হাড়গুলি সংরক্ষণের জন্যই এই স্তূপটি অর্থাৎ ধামেক স্তূপটি পরিচালনা করেছিলেন। শুধু তাই নয়, তিনি তাঁর শিষ্যদের নিয়ে এই অঞ্চলে এবং ভারত জুড়ে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটান। অনিন্দ্য সুন্দর এই ঐতিহাসিক স্থান পরিভ্রমণ করতে করতে আপনি দেখতে পাবেন প্রাচীন ভারতবর্ষের স্থাপত্য শিল্পের এক অপূর্ব সুন্দর নিদর্শন। কোথাও রয়েছে স্নানাগার, কোথাও বা শস্যাগার, কোথাও পুজোর ঘর, আবার কোথাও রয়েছে রান্নার কক্ষ। এই সব কিছুকেই অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছিল একটা সময়, সেটা এই জায়গায় ঘুরে বেড়ালেই পরিষ্কার বোঝা যায়। সারনাথের বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম হল এই ধামেক স্তূপ। পাথর এবং লাল ইট দিয়ে নির্মিত ধামেক স্তূপের কাঠামো কিন্তু একেবারে নলাকার। নিচের অংশটি সম্পূর্ণরূপে খোদাই করা পাথর দিয়ে সজ্জিত। এছাড়াও এই স্তূপের পুরো কাঠামোটি 28 মিটার ভিত্তি ব্যাস সহ 43.6 মিটারের একটি দারুণ উচ্চতায় অপূর্ব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। সেই সাথে এই ধামেক স্তূপে রয়েছে মোট 8খানি কুলুঙ্গি, যার প্রত্যেকটির এক একটি ভিন্ন দিকে মুখোমুখি। এই ঐতিহাসিক স্থাপত্যের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল ব্রাহ্মী লিপির শিলালিপি। ধামেক স্তূপে চমৎকারভাবে খোদাই করা মানুষ এবং পাখির মূর্তিও লক্ষ্য করা যায়। ধামেক স্তূপ থেকে বেরিয়ে আমরা মূল রাস্তায় না গিয়ে
বাঁদিকের রাস্তা ধরে এগোতে লাগলাম মূল গন্ধাকুটি বিহারের দিকে। যাবার পথে রাস্তার বাঁদিকে দেখতে পেলাম কিছুক্ষণ আগে ধামেক স্তূপ চত্বর থেকে দেখা শ্রী দিগম্বর জৈন মন্দিরের মূল ফটক। এই যে স্তূপায় আমরা ছিলাম সেখান থেকে বেরিয়ে রাস্তা থেকে আমরা তার পাশের যে কমপ্লেক্স করে দেওয়া রয়েছে এইখানে ঢুকলাম। এবার এখান থেকে সোজা এই যে রাস্তাটা দেখুন চলে গেছে মেন মন্দিরের দিকে, এই সারনাথের যে আসল মন্দির এবং পিপল গাছ এখানেই সেটা রয়েছে। ইতিহাসে পরিপূর্ণ এবং আধ্যাত্মিকতায় সিক্ত মূলগন্ধাকুটি বিহার হল সারনাথের অন্যতম প্রধান বৌদ্ধ স্থান। 1931 সালে নির্মিত এই মূলগন্ধাকুটি বিহারটি মূলত একটি বৌদ্ধ মঠ এবং মন্দির। ইশিপাতানা ডিয়ার পার্কে অবস্থিত এই মূলগন্ধাকুটি বিহার মন্দিরটি খোলা থাকে প্রতিদিন ভোর 4টে থেকে বেলা 11:30 পর্যন্ত এবং দুপুর 1:30 থেকে রাত 7:30 পর্যন্ত। কোনো টুপি পরে এই মন্দিরের মধ্যে প্রবেশ নিষিদ্ধ, তবে মন্দিরের অভ্যন্তর খুবই শান্তিপূর্ণ এবং পবিত্র বাতাবরণ বহন করে। মন্দিরের দেওয়ালে চিত্রিত রয়েছে বুদ্ধদেবের জীবনের নানান কাহিনী, যা আপনাকে একাধারে উদ্বুদ্ধ করবে এবং বুদ্ধদেবের জীবনের তাৎপর্যকে বুঝতে সহায়তা করবে। এই মন্দিরে প্রবেশের জন্য আলাদা করে কোনো প্রবেশ মূল্য লাগে না। মূল মন্দির থেকে বেরোলে তার পাশেই রয়েছে বোধি বৃক্ষ চত্বর। আমরা এখন মূল মন্দিরকে পিছনে ফেলে তার ডান দিকে যে বোধি বৃক্ষের শাখাকে এখানে পুঁতে সেই গাছটা করা হয়েছে, যে পিপুল গাছের তলায় বসে বুদ্ধদেবের বৌদ্ধত্ব প্রাপ্তি ঘটেছিল, সেই গাছকে এখানে এনে লাগানো হয়েছে এবং এই পুরো চত্বরটাকে এই বোধিবৃক্ষ চত্বর হিসাবে ঘিরে দেওয়া হয়েছে। অত্যন্ত পবিত্র এই জায়গা। এখানে সামনে আপনি দেখতে পারবেন বুদ্ধদেব তার 5 শিষ্যকে নিয়ে বসে রয়েছেন, যে 5 জন শিষ্যকে নিয়ে উনি ধর্মযাত্রার পথে গিয়েছিলেন, সেই 5 শিষ্যকেই এখানে তিনি প্রথম ধর্মজ্ঞান দান করেছিলেন। এবং এই মন্দিরের টাইম কিন্তু প্রত্যেক দিন সকাল 6:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত। সারনাথের এই জায়গাতে বুদ্ধ সবার প্রথম তার ধর্মোপদেশ দান করেন, যেটাকে ধর্মের চাকা ঘুরিয়ে দেওয়া নামেও অনেকে বলে থাকেন। এবং এইখানে প্রথম 5 জন শিষ্যকে তিনি তার ধর্মোপদেশ দেন, মানে প্রথমবার তার ধর্মোপদেশ তিনি এখানেই দান করেন। তার কারণ হচ্ছে এই যে 5 জন শিষ্যের কথা বলছি না, এই 5 জন শিষ্য ওনার সাথে গিয়েছিলেন ত্যাগের পথে যখন উনি প্রথম সন্ন্যাস নিয়েছিলেন। তাই উনি মনে করেছিলেন যখন উনি মোক্ষ লাভ করলেন, ধর্মত্ব লাভ করলেন, গয়ায় বোধিবৃক্ষের নিচে বসে উনি মনে মনে ভাবলেন যে ওনার সাথে ত্যাগের পথে, সন্ন্যাসের পথে প্রথম যে 5 জন ছিলেন তাদেরকেই উনি সবার প্রথম তাঁর ধর্মোপদেশ দেবেন। এবং সেই কারণেই মূলগন্ধাকুটির যে বৌদ্ধ মন্দিরটি আমরা দেখে আসলাম, ঠিক তার পাশে এই জায়গায় এই অশ্বত্থ গাছ লাগানো হয়েছিল এবং মনে করা হয় এই অশ্বত্থ গাছের নিচে বসে, ঠিক যে জায়গায় এই মূর্তিগুলোকে স্থাপনা করা হয়েছে, এই জায়গাতে বসেই বুদ্ধদেব প্রথম তার ধর্ম সম্পর্কে উপদেশ দান করেন। এই যে অশ্বত্থ গাছের কথা বললাম, বুদ্ধ গয়ায় যে অশ্বত্থ গাছের নিচে বৌদ্ধদেবের বুদ্ধত্ব লাভ হয়েছিল, সেই অশ্বত্থ গাছের একটি ডাল ভেঙে নিয়ে গিয়েছিলেন সম্রাট অশোকের কন্যা ভিক্ষুণী সংঘমিত্রা, এবং উনি সেই গাছটি রোপণ করেছিলেন শ্রীলঙ্কাতে অনুরাধাপুরাতে। সেই শ্রীলঙ্কার অনুরাধাপুরার অশ্বত্থ গাছটি কিন্তু বর্তমানে পৃথিবীর প্রাচীনতম অশ্বত্থ গাছ, এবং সেই গাছ থেকে একটি ছোট্ট চারা নিয়ে এসে এইখানে মানে আমাদের এই সারনাথে স্থাপন করেছিলেন দেবমিত্র ধর্মপাল নামে এক ব্যক্তি, যিনি হচ্ছেন ইন্ডিয়ার এই বোধগয়া সোসাইটির প্রতিষ্ঠাতা। তিনি এখানে এই গাছটি স্থাপন করবার পরে এইখানে এই গাছ এত বড় হয়ে গেছে এবং এখানে এরকম সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা মাথায় রাখবেন যখন আপনারা এখানে আসবেন, কখনোই এই গাছের পাতা ছিঁড়বেন না, কারণ এই গাছের পাতা ছেঁড়া কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ, এবং এর ঐতিহাসিক যে তাৎপর্য সেটাকেও মাথায় রাখবেন। মূলগন্ধাকুটি বিহারকে বিদায় জানিয়ে এবার আমরা ফেরার পথ ধরলাম। ফিরতি পথে রাস্তার দুধারে বুদ্ধদেবের কাহিনীকে অসাধারণ স্থাপত্যের সঙ্গে নির্মাণ করা হয়েছে। পথেই চোখে পড়ল মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া সারনাথের এই গেট।
এই সারনাথেই রয়েছে চৌখণ্ডী স্তূপ, যেখানে ভগবান বুদ্ধ 5 জন তপস্বীর সাথে সাক্ষাৎ করেছিলেন। এই চৌখণ্ডী স্তূপ একটি শতাব্দী প্রাচীন সমাধি স্তম্ভ থেকে বিকশিত হয়েছিল বলে জানা যায়। এই চৌখণ্ডী স্তূপ উত্তরপ্রদেশের সারনাথের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় কেন্দ্র। এই স্তূপের বর্তমান আকৃতি 16 শতকের। রাজা টোডরমলের পুত্র গোবর্ধন এই অষ্টভুজাকৃতি স্তূপটি নির্মাণ করেছিলেন। বর্তমানে এই স্তূপটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের অধীনে রয়েছে। সারনাথ এবং বারাণসীকে এবার আমাদের বিদায় জানানোর পালা। আজ সারাদিন আমাদের এই ঘোরার খরচ পড়েছিল 800 টাকা। বারাণসী স্টেশনটাকে শেষবারের মতো দেখে আমাদের এবারের গল্প শেষ করলাম। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে দেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 একটা করে নতুন ভিডিও আসে আমাদের চ্যানেলে, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।